আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। জানা গেল ট্রাম্পের ইরানে হামলা না চালানোর আসল কারণ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নারী নিহত। গাজায় শান্তি পর্ষদে এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প। ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে বললেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। ইরান হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতেগুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে, কিন্তু সেটি আর হয়নি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে একটি খুদে বার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। ইরানকে বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পথে হাঁটছে দেশটির সরকার, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডিজিটাল অধিকার কর্মীরা। তাদের দাবি, নতুন এই ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট আর নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না, বরং সরকারের অনুমোদন পাওয়া সীমিত একটি গোষ্ঠী নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারের ধারণাটি বদলে দেওয়া হচ্ছে ইরানে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার যাচাই বাছাই করে যাদের বিশেষ ছাড়পত্র দেবে, কেবল তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে সম্পূর্ণ দেশীয় একটি জাতীয় ইন্টারনেট, যা বৈশ্বিক নেটওয়ার্ক থেকে আলাদা ও বিচ্ছিন্ন। ফিল্টার ওয়াচের ভাষ্য অনুযায়ী এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত সমান্তরাল একটি নেটওয়ার্ক। এতে কেবল সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ এবং দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। বৈশ্বিক প্ল্যাটফর্ম বা উন্মুক্ত তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ এতে থাকবে না। ডিজিটাল অধিকার কর্মীদের অভিযোগ, এই নজরদারি ও সেন্সরশিপ অবকাঠামো তৈরিতে চীনা প্রযুক্তি ও হুয়াওয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক করা সম্ভব। 8 জানুয়ারি থেকে ইরানে যে ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে, সেটি ইতিমধ্যে ইতিহাসের দীর্ঘতমগুলোর একটি হয়ে উঠেছে। নেটব্লকসের তথ্য অনুযায়ী 200 ঘণ্টারও বেশি সময় ধরে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ নেই। বলা হচ্ছে, এই ব্ল্যাকআউট 2011 সালে মিশরের তাহরির স্কোয়ার আন্দোলনের সময়কার শাটডাউনকেও ছাড়িয়ে গেছে। সরকারি মুখপত্র ফাতেমে মহাজারানি ইঙ্গিত দিয়েছেন, ইরানি নববর্ষ নাওরোজের সময় 20 মার্চ পর্যন্ত এই ইন্টারনেট পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় ডিজিটাল অধিকার নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। জানা গেল ট্রাম্পের ইরানে হামলা না চালানোর আসল কারণ। গত 28 ডিসেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। ওই সময় বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ এনে তেহরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় গত সপ্তাহে সেই হামলা অত্যাসন্ন ছিল,
তবে ওই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন এখন ইরানে হামলা না চালান, কেননা এই মুহূর্তে ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি নেই ইসরায়েলের। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতেগুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে, কিন্তু সেটি আর হয়নি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে একটি খুদে বার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নারী নিহত। রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় ইউক্রেনের খার্কিভে 20 বছর বয়সী এক নারী নিহত এবং সুমি অঞ্চলের শিশুসহ কয়েকজন আহত হয়েছে। খার্কিভ, সুমি ও ওডেসায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ কাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এ হামলায় 20 বছর বয়সী এক নারী নিহত হওয়ার ও আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার ভোরে আঞ্চলিক অধিকারীরা এ তথ্য জানিয়েছেন। খার্কিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ব্যক্তি মালিকানার বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে ড্রোন হামলায় এক নারী নিহত হয়। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুভভ পরে বলেন, রাশিয়ার একটি দীর্ঘ পাল্লার ড্রোন একটি বাড়িতে আঘাত হানে, ফলে ড্রোন হামলায় 20 বছর বয়সী এক নারী নিহত হয় এবং আরও একজন আহত হয়। সিনেগুভভ আরও বলেন, হামলার পর 41 বছর বয়সী এক নারী তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন। খার্কিভের বাইরের অন্যান্য ইউক্রেনীয় শহর ও অঞ্চলে রাশিয়ার হামলা বিস্তৃত ছিল। জরুরি সেবা সংস্থাগুলি জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় 3 জন নারী ও 7 বছর বয়সী একটি শিশু আহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় 15টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডিশা অঞ্চলের ইসমাইল জেলার অধিকারীরা জানিয়েছেন, রাশিয়া আবারও গুরুত্বপূর্ণ কাঠামো সমূহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অধিকারীরা বলেছেন এই হামলাটি ডানিউব পত্তন অঞ্চলের বারংবার চালানো হামলার ধারাবাহিকতার অংশ। গাজায় শান্তি পর্ষদে এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ঘোষণা করা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তি পর্ষদে এ দুই নেতাকে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে নিজের শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। পরে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ পরিকল্পনায় সম্মতি জানায়। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি বা গাজার অন্তর্বর্তী প্রশাসনের ওপর তদারকির দায়িত্ব পালন করবে বোর্ড অফ পিস। গত শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন। আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। হোয়াইট হাউস বলেছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এর মাঝেই এরদোয়ান ও সিসিকে এ পর্ষদে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর কথা জানা গেল।
তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গতকাল শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট দেন, যেখানে তিনি জানান এরদোয়ান একদিন আগে ট্রাম্পের কাছ থেকে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল সিসি যে আমন্ত্রণ পেয়েছেন সেটি পর্যালোচনা করছে তার দেশের সরকার। 2023 সালের 7 অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি তাণ্ডবে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশু নিহত হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, অভ্যন্তরীণভাবে বাসস্থানচ্যুত হয়েছে গাজার পুরো জনগোষ্ঠী। জাতিসংঘের তদন্ত কমিটি সহ বিভিন্ন বিশেষজ্ঞ ও গবেষক ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের নতুন নেতৃত্বের সময় এসেছে, জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। শনিবার খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন, যেখানে ইরানের বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছে। খামেনি ট্রাম্পকে একজন অপরাধী আখ্যা দিয়ে ইরানে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ তোলার পর সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্ট পড়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দেশ শাসনের জন্য দমনপীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে। একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা হল দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার। তিনি বলেন, দেশকে চালু রাখতে নেতৃত্বের উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমন আমি যুক্তরাষ্ট্রে করি, নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার মানুষ হত্যা নয়। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান, ভয় এবং মৃত্যুর মাধ্যমে শাসন নয়। ট্রাম্প যোগ করেন, এই মানুষটি একজন অসুস্থ মানুষ, যার উচিত তার দেশটি সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। খারাপ নেতৃত্বের কারণে তার দেশটি পৃথিবীর সবচেয়ে বসবাস অযোগ্য স্থান।